আসসালামু আলাইকুম। আমি হোমমেকার মুন্না ব্লগসের মুন্নি আজও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আশা করছি কাছে দূরের দেশ বিদেশ যে যেখান থেকেই আমার এই ভিডিও দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। চলুন আজকে শুরুতে আপনাদের সাথে একটা মজাদার ভর্তা রেসিপি শেয়ার করি। এই যে এখানে ফুলকপির ডাঁট, এগুলো তো আমরা বেশিরভাগ ফেলেই দেই, এগুলো অবশ্য একটু শক্ত ডাঁট। কচিগুলো অবশ্য তরকারি যখন রান্না করি বা ফুলকপি যখন রান্না করি তখন দিয়ে দিই, তবে এই শক্ত ডাঁটগুলো ভাবলাম ফেলবো না, কারণ একটা ফুলকপি 50 টাকা দিয়ে এনেছে, তো টাকাটার একটু সদ্ব্যবহার করি। তো কিছু সিমও ছিল বাসায়, আর ফুলকপিটা ডাঁটগুলো দেখতেই পাচ্ছেন কিভাবে আমি কেটে নিয়েছি। এগুলোকে আমি প্রথমে লবণ দিয়ে একটু ভাপিয়ে নিয়েছি, তারপরে পানিটা শুকিয়ে যাওয়ার পর ওই প্যানে এক সাইড করে সেগুলো রেখে, আমার আগে থেকে ভাজা মাছ ছিল ডিপে, তো এটা যদি রান্না করি একটু শুটকি শুটকি লাগবে, তার জন্য ভাবলাম এটা দিয়ে একটা ভর্তা করে নিই। এটা অবশ্যই আমার মন থেকে রেসিপিটা করেছি, জানি না কেউ এই ধরনের করেছেন কিনা, তবে আমি কখনো কাউকে করতে দেখি না, আমি নিজেই প্রথমবার করলাম। তারপরে এই যে দুইটা রসুনের কোষ খুলে নিয়েছি, তারপরে কাঁচামরিচ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া আর লবণটা তো আগেই দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি জিরা ধনিয়ার গুঁড়া, আর দিলাম সরিষার তেল। তো আমি একটু নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ডেকে রেখে দিয়েছিলাম। তারপরে অবশ্য অফ ক্যামেরা আমি একটু পানি দিয়ে দিয়েছিলাম, যাতে মাছ তারপর হচ্ছে গিয়ে রসুন সব কিছু যেন আবার ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর ওই পানির মধ্যে। তো সেটা আর আসলে আপনাদের সাথে শেয়ার করা হয় নাই, অফ ক্যামেরায় করে নিয়েছি। আর এদিকে আমি আবার ডাল ভুনা করব, তার জন্য পেঁয়াজ কাঁচামরিচটা ভেজে নিয়ে একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম, আর দিয়ে দেব একটু রসুন পেস্ট। তো আমি আসলে ডাল ভুনা করলে এভাবেই করি, আর এভাবে করলে আমার কাছে খেতে খুব ভালো লাগে, আর কারণ বাসার সবাই কিন্তু এভাবেই পছন্দ করে। আর আমার ছোট দুইটা ভাই, ওরা জমজ, ওরা তো আমার হাতের এই ডাল ভুনাটা খুবই পছন্দ করে। ওরা যখন আমার শ্বশুরবাড়িতে যেত তখন কিন্তু আমার সংসারটা অত সুন্দর ছিল না, মানে আমি অত সংসারী ছিলাম না আর কি, রান্নাবান্নাটা তেমন একটা পারতাম না। তো নতুন সংসার, ফ্রিজ ট্রিজও ছিল না, তো ওরা গেলে কি করতাম, এ ডাল ভুনা আর ডিম দিতাম, তো ওরা খুব মজা করে খেত। আসলে ছোট মানুষ গেলেই বলতো, আর অবশ্য আমি নিজ হাতে খাইয়ে দিতাম, তার জন্য হয়তো ওদের কাছে খুব বেশি ভালো লাগতো। তো এখনও তারা আসলে আমার সেই কথাটা মনে পড়ে, আর তারা এখনও বলে আপনার হাতে ডাল ভুনাটা খুব ভালো লাগে। তাই চেষ্টা করি ওরা আসলে আসলে ওদের পছন্দের খাবারগুলোই খাওয়াতে। তো এদিকে আমি আবার লবণও দিয়ে দিচ্ছি, আর একটু আমি ভেজেও নেব ডালটাকে, আর কালারটা চেঞ্জ হয়ে গেলে আমি ঝোলের পানিটা দিয়ে দেবো। আমি কয়েকবার শেয়ার করেছি এই ডাল ভুনাটা, তারপরে নতুন অনেকেই আসতেছেন তার জন্য আবার করতেছি। আর এই যে আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম আমি যে সেই ফুলকপির ডাঁট বা ভর্তা যেটা করব সেটার মধ্যে যে আমি একটু পানি দিয়ে দিয়েছিলাম, সেটা একটু দেখিয়ে দিলাম, আর একটু মাঝে মাঝে নেড়ে ছেড়ে দিচ্ছি। আর আমি অবশ্য অফ ক্যামেরায় সে মাছের কাঁটাগুলো বের করে নিয়েছি। তো মাছের অবশ্য একদম বড় কাঁটাগুলোই অবশ্য আগে আমি খুলে নিয়েছিলাম খুন্তি দিয়ে নাড়তে নাড়তে। আর এইদিকে আমি ডালটা কালারটা চেঞ্জ হয়ে যাওয়ার পর আমি একটা টমেটো দিয়ে দিয়েছি, এবং এই যে ঝোলের পানিটাও দিয়ে দিলাম। তো একটু বেশি ঝোল করে দিচ্ছি, আর একটু একদম শুকিয়ে নেব না, একটু মাখো মাখো থাকবে, আর ডালগুলো একদম গলে যাবে না, একটু আস্তে আস্তেই থেকে যাবে, তখন খেতে কিন্তু ভালো হবে। তো এই যে এদিকে দেখেন আমি মাছের কাঁটা কিন্তু খুলে নিয়েছি, তারপরে একদম সরিষার তেল তো আগেই দেওয়া আছে, সেটার মধ্যে আমি কিন্তু একবারে ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি অবশ্য এটা নামিয়ে ঠান্ডা করার জন্য রেখে দেব, তারপরে আমি আবার এটাকে ব্লেন্ডও করে নেব। আর এইদিকে ডালটাও একটু নেড়ে ছেড়ে দিচ্ছি, কারণ ডাল তো একটু উঠতে পারে, তো অনেক সময় পাতিল বা কড়াই একটু দেখতে বিশ্রী হয়ে যায়, বা আবারও চেঞ্জ করতে হয় বা মুছতে হয়, তার জন্য একটু ঢাকনাটা কতক্ষণ পর পর আমি আবার তুলে দিচ্ছিলাম যাতে ভাপটা সরে যায়। তো যেদিন এই আমি রেসিপিটা করেছিলাম বা যেদিনের এই রান্নাবান্না ছিল, সেদিনে অবশ্য আব্বা আম্মা বাসায় এসেছিল, ওনারা ডাক্তারের কাছে এসেছিলেন, তো সেখান থেকেই কিন্তু বাসায় এসেছিলেন। তো সেদিনেরই রান্না, আর এই ভর্তাটা সবাই খুব মজা করে খেয়েছিল। তো আব্বা তো গরু মাংস তেমন একটা খেতে চান না, দাঁতে আটকায়, তার জন্য মুরগির মাংস খায় না, খাসির মাংস খায় না। তো ভাবলাম একটু কলিজা ভুনা করি, তো কলিজার পুষ ছিল ফ্রিজে, সেটা বের করে নিয়েছি, সেটা আবার এখন একটু ভাপিয়ে নিচ্ছি একটু হলুদ দিয়ে। তো আপনারা চাইলে এখানে আদা পেস্টও দিতে পারেন, আমার কিন্তু ওই দিন একটু তাড়াহুড়ো থাকায় আমি অবশ্যই আদা পেস্টটা দিই নাই। আদা পেস্ট দিলে একটু গন্ধটা মানে সরে যায় আর কি। তো এদিকে তো ডাল ভুনাটা হয়ে গেছে, সেটা আমি এবার নামিয়ে নেব। আমি কিন্তু আরেকটা তরকারিও রান্না করেছি, সিম আলু ফুলকপি দিয়ে মাছ রান্না করে নিয়েছিলাম, সেটা আর শেয়ার করি না। তারপরে যে ভাতটা কিন্তু আমার উতলে ওঠার পর আমি কিন্তু নামিয়ে রেখে দিয়েছিলাম, সেটা এখন আবার চুলায় বসিয়ে দিয়েছি। আর ওই যে
কলিজা ফুসফুসটাও কিন্তু ভাপিয়ে নিচ্ছি। দেখেন কতটা রক্ত ময়লা টলা বের হয়েছে। তারপরে সেটা আমি আবার ছেঁকে অফ ক্যামেরায় আমি কেটে কুটে পরিষ্কার করে একবার ধুয়ে টুয়ে পানি ঝরিয়েও নিয়েছিলাম। তারপরে এই যে রান্নাটাও বসিয়ে নিচ্ছি। আসলে পুরো প্রসেস তো দেখাতে গেলে না ভিডিও অনেক বড় হয়ে যায়, আর অনেকেই এই ধরনের ভিডিওগুলো মানে শেয়ার করেছে। তো আমার ভিডিওতে যারা আসেন বা আমার ভিডিওগুলো যারা দেখেন অনেকেই নতুন আসতেছেন, নতুনদের জন্য আসলে দেখানো। আর তাছাড়া আমার কিন্তু বাইরের জগৎটা আমি বরাবরই বলি একদমই নেই। আমি বাসায় থাকি, বাসায় থেকে থেকে যা যা করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। তো হয়তো কেউ ভালোবেসে দেখেন বা কেউ ঠেকায় পড়ে দেখেন। ঠেকায় পড়ে দেখেন বলতে আপনি আমার ভিডিও দেখলে আমি আপনার ভিডিও দেখব, সেটা আর কি ঠেকা বলতেছি। তো যাই হোক, আশা করছি ভালোবেসেই দেখবেন, আর দেখতে দেখতে এক সময় ঠিকই ভালোবাসা হয়ে যাবে, সেটা ব্যাপার না। আর এইদিকে আমি কলিজা ভুনা তো করবো, কলিজার ফুসফুস। তো যা যা মশলা লাগে সব কিছু দিয়ে দিলাম, মাংসের সাথে যা যা মশলা লাগে। তো পেঁয়াজ তো প্রথম বেজে নিয়েছি, তারপরে মানে আদা পেস্ট, রসুন পেস্ট, জিরা ধনিয়ার গুঁড়া, লবণ, হলুদ, মরিচ, তারপরে সব কিছু দিয়ে কষিয়ে নিয়েছি। গরম মশলা পাউডারটা কিন্তু দেই নাই, পরে দিয়ে দেবো। আর এই যে আমি দেখিয়ে দিচ্ছি যে কলিজাগুলো ভাপানোর পরে উপরের চামড়াটা কিন্তু টান দিলে খুলে যায়, সেটাই আমি আবার আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম। তো তারপরে এই যে যখন আমি নাড়াচাড়া করতেছিলাম তখনই মনে হয়েছিল যে আমি গরম মশলা পাউডারটা দেই নাই, তখন আবার দিয়ে দিলাম। আমি অবশ্যই যে যখন মশলা কষাই তখন একসাথে দিয়ে দিই, তাহলে আর ভুল হওয়ার চান্স থাকে না আর কি। আমার যখন কষাই তখন দিয়ে দিলে আমার কাছে মনে হয় একদম অবসর হয়ে যায় আর কি, আর ভুল টুল হওয়ার সম্ভাবনা থাকে না। তো এই যে ঢাকনা দিয়ে ডেকে ডেকে রান্না করে নেব। তো আর এই জানি না এই মুহূর্তে কে কে আছেন আমার সাথে, আর যারাই থেকে থাকুন না কেন, যদি লাইকটা এই মুহূর্তে না দিয়ে থাকেন প্লিজ দিয়ে দেন। আপনাদেরকে এখন মনে করিয়ে দিলাম। এই কথাটা অবশ্যই আমি বরাবরই বলি না, আমার কাছে বলতে ভালো লাগে না। আর বেশিরভাগ ইউটিউবার আপুরাই আমার ভিডিওতে কমেন্টস করেন, তো আমি তাদেরকে আর বলতে হবে কেন, তারা তো জানেনই একটা লাইকের মূল্য কেমন। যেমনটা আমি শুরুতেই লাইক দিয়ে দেই, তারপরে হচ্ছে গিয়ে একটা কমেন্টস করে দিই। বিশ্বাস করেন আপনারা, আমি কিন্তু ভিডিও শুরুতেই কমেন্টস করি এবং লাইক দিই। খুব কমই আছে মাঝামাঝি বা শেষ পর্যায়ে কমেন্টস করি, কারণ শুরুতেই করে আমি অন্য একটা কাজ করি, আর আমার দুইটা ফোনে ভিডিওগুলো অন করা থাকে। তো বাসায় কিন্তু অন্যান্য লোকও থাকে, তাদেরও তো একটা মানে আমি যদি সারাক্ষণ সাউন্ড দিয়ে ভিডিও শুনতে যাই তাহলে তাদেরও তো একটা অসুবিধা হয়, তাই না? তো তার জন্যে আসলে কিন্তু আমি বেশিরভাগ সময় আমার মিউটই থাকে ভিডিও। আর খুব কম সময় যখন দেখা যাচ্ছে যে আমি কাছে থাকি, আমার কাছে কেউ থাকতেছে না, তখন আমি হালকা সাউন্ড দিয়ে আমি ভিডিওগুলো শুনে নিই। তো এজন্যেই আমার ভিডিও সংক্রান্ত বা ভিডিওর মধ্যে যা যা থাকে তা নিয়ে কমেন্টস করা খুব কমই হয়ে থাকে। তো আশা করছি বুঝতে পেরেছেন, কারণ সব কিছুরই তো একটা মানে সিস্টেম থাকে। যেমন আমার বাসায় অন্যান্য লোকগুলো থাকে, তাদের কথা আমার ভাবতে হয়। আর তাছাড়া দুইটা ফোনে যদি আমি একই সাথে ভিডিও অন করে রাখি তাহলে সাউন্ডটা কী ধরনের হতে পারে সেটা তো অবশ্যই বুঝতে পারতেছেন। তো আশা করছি আমার কথাগুলো বুঝে গিয়েছেন। আর আমি কিন্তু ওই যে বললাম কিভাবে ভিডিওগুলো দেখি সেটাও বলে দিলাম। আর আমি কিন্তু বরাবরই যার যার ভিডিও দেখি না কেন শুরুতে লাইকটা দিয়ে তারপরে কিন্তু আমি কমেন্টস করি। আর এইদিকে আমার তো রান্না হচ্ছে, আর যে ভর্তাটা করব সেটা আমি কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার এই যে পরে কিন্তু ব্লেন্ড করে নিয়েছি। আর এই যে ব্লেন্ড করা সেটা কিন্তু আমি আবার দিয়েও দিচ্ছি। তো আমি এটা তো ভেজে নেব, তার জন্য পেঁয়াজটাকে আমি আগে তেলের মধ্যে ভেজে নিয়েছি, তারপরে হচ্ছে গিয়ে চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি, একটু ঝাল ঝাল করব তার জন্যই। তারপরে এইভাবে আস্তে আস্তে আমি কিন্তু ভেজে নেব। আর আমি কিন্তু সরষের তেলে কিন্তু ভেজে নিচ্ছি, আর আমাদের সব তরকারি কিন্তু সরিষার তেলেই আমরা খাই। যারা আমার এতদিন পর্যন্ত ভিডিও দেখেছেন তারা আশা করছি তো দেখেছেন, এই বুঝতেও পারতেছেন। এদিকে কিন্তু দেখতেই পাচ্ছিলেন কিন্তু আমার আবার রান্নাঘরটাও মোছা হচ্ছে, তো আমার হেল্পিং হ্যান্ডও চলে আসছে, উনি আবার রান্নাঘরটা মুছে নিচ্ছিলেন। এদিকে আমার রান্না চুলার উপরে কিছুটা আছে, আমি পেঁপে কেটে নিয়েছি, তাল বের করে রেখেছি ফ্রিজ থেকে, নারকেল বের করে রেখেছি। বিকালে আবার তালের পিঠাও বানাবো, তালের কেকও বানাবো। তো অলরেডি আমি কিন্তু বানিয়েছি, কারণ ভিডিওটা কিন্তু অনেক আগে অনেকে জানতে পেরেছেন আমার আব্বা আম্মা বাসায় আসছে। আর এদিকে টেবিলে যা যা রান্না করেছি সব খাবারগুলোও নিয়ে আসছি। তো আমাদের আবাব সাহেব আবার ওই মুহূর্তে চলে আসছে ও দাদুর সাথে, দাদুর সাথে ডাক্তারের কাছ থেকে। ওর আম্মু আসছিল হসপিটালে, সেখান থেকে আবাব চলে আসছে ওর আম্মুকে রেখেই দাদুর সাথে। তো এসে আমাকে বলতেছে কি রান্না করেছো, তো আমি আবার সেটা ওকে দেখাচ্ছিলাম যে রান্না করেছি। বলতেছে তুমি আমার জন্য ডিম রান্না করো নাই, মানে ডিমের কোরমা রান্না করি নাই কেন? তো বললাম যে ঠিক আছে তোমার জন্য আমি ডিম
সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো পরে ওকে আবার রান্নাঘরে গিয়ে আমি আবার একটু পরে আবার দেখিয়ে দিয়েছিলাম। আর এদিকে মাইন আবার ওর সাথে দুষ্টুমি করতেছিল, চামচে করে পানি খাইয়ে দিচ্ছিল, তার জন্য আবার একটু বিরক্ত বোধ করছিল। আর এই যে দেখেন সে আবার রান্নাঘরে গিয়ে আমার সাথে শিওর হলো যে আমি ডিম সেদ্ধ করেছি কিনা। তো 4টা ডিম সেদ্ধ করেছি, কারণ আমাদের রাজ আসবে, রাজেরও ডিম খুব পছন্দ। আর এদিকে আমার ছোট আব্বাকে দেখিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।